ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আজ প্রধানত আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার মধ্যে তোমরা বিভিন্ন আমাদের যে WBHRB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড যে নোটিফিকেশান গ্রেড 2 স্টাফ নার্সের জন্য পাবলিশ করেছে, সেখানে বিভিন্ন তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমরা বিভিন্ন মতামত আমাদেরকে দিচ্ছ। তো আমরা আজকে দুটো জিনিস নিয়েই আলোচনা করব, ঠিক আছে? যে মতামত তোমরা যেগুলো দিচ্ছ সেগুলো একটা কালেকটিভ ফর্মে আমি বলার চেষ্টা করব, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যে সমস্ত কোয়ারিগুলো রয়েছে সেগুলো বলার চেষ্টা করব, ঠিক আছে? চলো শুরু করা যাক। প্রথম কথা, তোমরা যেটা বলছো সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি। যে নাম্বার অফ ভ্যাকেন্সিটা অনেকটা কম, এটা সত্যি। নাম্বার অফ ভ্যাকেন্সিটা সত্যি অনেকটাই কম। 2 বছর প্রতীক্ষার পর এই নাম্বার অফ ভ্যাকেন্সিটা একটু হয়তো আমরা বেশি এক্সপেক্ট করেছিলাম। কারণ যদি আমি আগের বারের যদি 2022 অর্থাৎ ডিসেম্বর 2022-এর যদি আমি যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল তার যদি পরিসংখ্যানটা আমি দেখি, তো সেক্ষেত্রে দেখতে পাবে যে আমাদের জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমাদের 3183টা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছিল, যার মধ্যে ইউআর ক্যাটাগরি 1158, এসসি হচ্ছে 1013, এসটি 254, ওবিসি এ 524 এবং ওবিসি বি 156, পিডব্লিউডি 78। এবং মেলদের ক্ষেত্রে টোটাল 425টি সিট বেরিয়েছিল, যার মধ্যে 129টা ইউআর এবং 161টা এসসি এবং এসটি হচ্ছে 42টা, ওবিসি এ 67 এবং ওবিসি বি 19 এবং পিডব্লিউডি 7। ঠিক আছে, সেই পরিসংখ্যানটার সাথে যদি আমরা দেখি অবশ্যই অনেকটা কম ভ্যাকেন্সি। কারণ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2092 যেটা আগে ছিল 3183টা ভ্যাকেন্সি, সেক্ষেত্রে 2092 মানে প্রায় 1000 ভ্যাকেন্সি কম। এবং মেলদের ক্ষেত্রেও কিন্তু 425টা ছিল, সেটা কমে গিয়ে 344 ভ্যাকেন্সিতে এসেছে। তো দুটোই সিগনিফিক্যান্টলি কম। এবার সত্যি বলতে এটা মানতে কোনো বাধা নেই যে হয়তো আমরা একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু কিছু করার নেই, এখন কম্পিটিশানটা অনেকটা বেশি হয়ে গেল, প্রথম কথা। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যেটা তোমরা বলছিলে বেশিরভাগই যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন করছিলে তোমরা যে সিবিটি মোড হতে পারে কি না, যেহেতু এখানে অনেক জায়গায় সিবিটি মোডের উল্লেখ রয়েছে। দেখো, তোমরা যদি এই দুটি জিনিসকে ভালো করে দেখো, তো সেক্ষেত্রে এটা এইবারের নোটিফিকেশান থেকে নেওয়া। The board may decide to hold written examination or computer-based test or any subsequent stages of the recruitment process for either shortlisting of candidates for interview or for preparation of the overall performance list। ঠিক আছে, ওভারঅল পারফরমেন্স লিস্ট। আর একটা যে লেখা আছে দেখো, যে অ্যাকর্ডিংলি দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশন ইন ক্লজ H of this advertisement may be changed if such written examination or computer-based test CBT is conducted for recruitment to the above mentioned post। অর্থাৎ বলছে এখানে যে বোর্ড কন্ডাক্ট করাতে পারে রিটেন এক্সামিনেশান বা সিবিটি মোডে এক্সামও কিন্তু করাতে পারে শর্ট লিস্টিং করার জন্য স্টুডেন্টদের। ঠিক আছে, এবং কি বলছে, অ্যাকর্ডিংলি দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশন ইন ক্লজ H। তোমরা এখানে দেখতে পাবে যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এইচে, আশা করি আচ্ছা, অর্থাৎ এই যে মার্কস ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা রয়েছে এখানে, একাডেমিক মার্কস বা এক্সপিরিয়েন্স মার্কস বা ইন্টারভিউ মার্কস, এটার কথা বলছি, এটা চেঞ্জ হতে পারে যদি সিবিটি মোডে এক্সামিনেশান হয়। দেখো এখানে লেখা আছে অ্যাকর্ডিংলি দ্য মার্কস ডিস্ট্রিবিউশন প্যাটার্ন মেনশন ইন ক্লজ H of this advertisement may be changed if such written examination or computer-based test is conducted for recruitment to the above mentioned post। এখানে যেটা অনেকেরই আমাকে কোয়েশ্চেনও করেছিলে যে সিবিটি মোডে কি দাদা এক্সাম হতে পারে। দেখো আমি একটা কথা বলি, সিবিটি মোডে এক্সাম এই সমস্ত ব্যাপারগুলো, এবার আমি আর একটা কথা বলি, কেন বলছি সেটাও বলবো আমি। শর্ট লিস্টিং অফ দ্য ক্যান্ডিডেট মে বি মেড বিফোর দ্য ইন্টারভিউ অন দ্য বেসিস অফ অ্যাকাডেমিক স্কোর অর দ্য বেসিস অফ দ্য রিটেন টেস্ট ইফ ডিসাইডেড লেটার অর বোথ। এখানে এটা কি 2022-এর নোটিফিকেশানের অংশ এবং এটা হচ্ছে বর্তমান নোটিফিকেশানের অংশ। এবার দেখো, এই যে 2022-এ বলেছিল রিটেন টেস্ট হবে, এবং বর্তমানে
বলছে সিবিটি বা কোনো রিটেন এক্সামিনেশন হতে পারে। এই দুটোই কন্ডিশান কিন্তু এক্সট্রিম কন্ডিশান, ঠিক আছে। তো পসিবিলিটি অনেকটা কম। 2022-এও লেখা আছে, দেখালাম তোমাদেরকে, বর্তমানেও লেখা আছে। এগুলো হচ্ছে মানে তোমার কি বলবো, বিভিন্ন নোটিফিকেশান তোমরা দেখতে পাবে, যেমন রিসেন্টলি তোমার ডিবিসির যে ফর্ম ফিল আপ হয়েছে ওখানেও দেখতে পাবে এরকম লেখা থাকে, ঠিক আছে। হওয়ার পসিবিলিটি অনেকটা কম, তবে আমরা নেগলিজিবল বলতে পারি না, কারণ আমাদের সেটা রাইট নেই, আমরা নেগলিজিবল বলতে পারি না, দ্বিতীয় কথা। আচ্ছা, তাহলে আমাদের এই দুটো কনফিউশন তোমাদের হলো, যেটা ভ্যাকেন্সি নিয়ে তোমাদের মতামত ছিল সেটা একটু আমি বললাম। ভ্যাকেন্সি নিয়ে, সিবিটি নিয়ে যেটা কথা বলছিলে তোমরা সেটা সম্বন্ধে আমরা বললাম। 3 নাম্বার যেটা বলেছিলে তোমরা একাডেমিক নাম্বার স্ল্যাব। দেখো, একাডেমিক নাম্বার স্ল্যাবের কথা যদি প্রসঙ্গ বলি, তো সেক্ষেত্রে অনেকেই যেটা বলছেন, যারা সিনিয়র রয়েছেন, যারা ভালো খুব মার্কস পেয়েছেন, তারা বলছে তাহলে জিএনএমের ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে 75% মার্কস থেকে 100% মার্কিং যে স্ল্যাব রয়েছে সেটা একই হয়ে গেল, মানে জিনিসটা 40 নাম্বার হয়ে গেল। যেটা দেখতেও পাবে তোমরা যে এখানে যে মার্কিং স্ল্যাব দেওয়া আছে দেখতে পাবে 75% থেকে 100%, দ্য মার্কিং স্ল্যাব ইজ 40। যেহেতু আমি অলরেডি এটা নিয়ে ইলাবোরেট করছি না, কারণ অলরেডি আমি যখন নাম্বার ক্যালকুলেশান বলেছি তোমাদেরকে, তো সেখানে তোমরা নিশ্চয়ই দেখতেও পাবে। যাই হোক, তো এই জিনিসটার কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। আর খারাপ দিক হচ্ছে কি, হ্যাঁ, যারা ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো রেজাল্ট করেছো তাদের পক্ষে কিন্তু এটা একটা খারাপ দিকই। যারা সেক্ষেত্রে এটা একটু সত্যি বলতে গেলে একটু মানে কি বলবো, দ্বিমত দেখা যাচ্ছে। কিছুজন বলছে হ্যাঁ ভালো হয়েছে, কিছুজন বলছে এটা একটু কিন্তু খারাপ হয়েছে। তো এটা তো হয়তো যারা রিক্রুটমেন্ট বার করেছেন ওনারা আরও বেশি ব্যাপারটা বোঝেন, তো এই নিয়ে তো আমরা কিছু করতে পারি না। তো হয়তো ওনারা কিছু ভালো উদ্দেশ্য ভেবেই কিছু করেছেন, এটা ভাবতে হবে। আচ্ছা, এটা একটা ব্যাপার হলো। আচ্ছা, আরেকটা যেটা কনফিউশন তোমাদের ছিল সেটা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট বলতে কি, ইডব্লিউএস সার্টিফিকেট কথার অর্থ হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। এবার অনেকের কোশ্চেন হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে আমরা করাবো এবং এত শর্ট পিরিয়ডে কি করানো সম্ভব। দেখো, ইডব্লিউএস মেনলি কারা করে, যারা জেনারেল এবং তাদের ইকোনমিক্যাল সেকশন, মানে ইকোনমিক্যাল যে মানে তোমার অবস্থা সেটা কিছুটা খারাপ, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পারবে কিছু কন্ডিশানও দেওয়া আছে না। আগে আরেকটা কথা বলে দিই, আমরা ইডব্লিউএস সেকশনটা নিয়ে কথা বলছি কেন। দেখো, ইডব্লিউএস ব্যাপারটা কিন্তু আগের বারে, অর্থাৎ 2022 সালে যে নোটিফিকেশান বেরিয়েছিল সেখানে কিন্তু উল্লেখ ছিল না 2022 সালে যে নোটিফিকেশানটা বেরিয়েছিল। কিন্তু বর্তমানে যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেখানে কিন্তু উল্লেখ আছে, এটা হচ্ছে 2022-এর। এখানে কি ইডব্লিউএস দেখতে পাচ্ছ তোমরা? নেই। কিন্তু বর্তমানে যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে দেখতে পাবে তোমরা ইডব্লিউএস কিন্তু দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে ইডব্লিউএস দেওয়া আছে, ঠিক আছে। এবার এই সম্বন্ধে কিছু ক্রাইটেরিয়া আছে। ইডব্লিউএস সার্টিফিকেট করাতে একটা সত্যি নির্দিষ্ট টাইম লাগে এবং অনেক সময় ভালো টাইমই লাগে, আমি এক্স্যাক্ট টাইম তো জানি না কতদিন লাগে, তবে আই থিঙ্ক পেজ নাম্বার 7-এ এই সম্বন্ধে কিছু লেখা আছে, আই থিঙ্ক, হ্যাঁ, এখানে স্পেশাল প্রভিশন ফর ইডব্লিউএস অর ইকোনমিক্যালি উইকার সেকশন। সেক্ষেত্রে বলেছে যে ইকোনমিক্যাল উইকার সেকশানে যদি তুমি সার্টিফিকেট করতে চাও তোমাকে কিন্তু একটা বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন, আমি যতটা জানি যে বিভিন্ন ল্যান্ডের ব্যাপার থাকে, তারপর বা হাউসিংয়ের কোনো স্কোয়ার ব্যাপার থাকে যে 1200 স্কোয়ার ফিটের মধ্যে হতে পারে, সামথিং কিছু একটা ব্যাপার থাকে। এটা আমি ক্ল্যারিফাই নয়, তোমরা ইডব্লিউএস সার্টিফিকেট কীভাবে করতে হয় সেইগুলো তোমরা অন্য কোনো ভিডিও থেকে দেখে নিও, বেটার হবে। তবে আমার যেটা মনে হয়, হয়তো যদি ইডব্লিউএসটা করেছে WBHRB, সত্যি এটা একটা সাধুবাদ, কারণ ইডব্লিউএস বিভিন্ন জায়গায় বর্তমানে ইউজ হচ্ছে, বিভিন্ন এক্সামেও যে সমস্ত বড় বড় এক্সাম আছে সেখানে ইউজ হচ্ছে, ইডব্লিউএস করা হয়েছে, এটা সত্যি খুব ভালো দিক। কিন্তু অপরদিকে একটু হয়তো নোটিফিকেশান দেওয়া উচিত ছিল, কারণ ইডব্লিউএস অনেকের ক্ষেত্রে এত শর্ট পিরিয়ডে যারা সত্যিই যোগ্য, তো তাদের পক্ষে একটু টাফ হয়ে যাবে যে পুরো জিনিসটাকে ইডব্লিউএস সার্টিফিকেটটাকে এত তাড়াতাড়ি
করানো। আই থিঙ্ক, আমি জানি না যদিও কতটা টাইম লাগে, আমার এই সম্বন্ধে ধারণা সত্যিই নেই। তো এই সম্বন্ধে তোমরা ইডব্লিউএস সেকশান তোমরা বা ব্যাকওয়ার্ড সেকশান এরকম কিছু একটা রয়েছে, আমি ঠিক জানি না। তো সেই সম্বন্ধে তোমরা একটু দেখতে পারো যে কতদিন টাইম লাগে, ওখানে গিয়ে কথা বলতে পারো। এটা একটা ইডব্লিউএস নিয়ে তোমাদের সমস্যা হচ্ছে। আচ্ছা, এই কতগুলো জেনারেল সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা, এর মধ্যে আর একটা যে বিষয় দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, 2021-24 ব্যাচের রেজিস্ট্রেশন। ব্যাপারটা হচ্ছে অনেকের কাছে এটা অসঙ্গতিমূলক বলা হচ্ছে, কারণ কি সেটাও আমি দেখিয়ে দিতে চাই কেন বলছে ব্যাপারটা। কারণ হচ্ছে এই নোটিফিকেশানেই পাঠিয়েছ তোমরা যে এই নোটিফিকেশানে দুটো জায়গায় নাকি দুরকম কিছু কথা লেখা আছে, যেটা অনেকের ক্ষেত্রেই কনফিউজিং একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যেখানে একটা জায়গাতে লেখা আছে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অ্যান্ড মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। তো এখানে দেখতে পাবে এক জায়গায় লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ ফিমেল অ্যান্ড মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল শুড ফিল আপ ইন স্পেসিফাইড স্পেস প্রোভাইড ফর দ্য সেম। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে ক্যান্ডিডেটকে রেজিস্টার্ড হতে হবে অন এবং অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, যেটা আই থিঙ্ক 3rd সেপ্টেম্বর। এখানে তোমরা দেখতে পাবে, হ্যাঁ 3rd সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট অফ সাবমিশন। তো এর মধ্যে বা এর আগে দেখো এখানে কি বলছে, অন অ্যান্ড বিফোর, অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন, মানে তোমার অন মানে কি, লাস্ট ডেট অফ সাবমিশন মানে কি তোমার 3রা সেপ্টেম্বর। তো 3রা সেপ্টেম্বরের আগে বা ওই দিনের মধ্যেই কিন্তু রেজিস্টার হতে হবে, ঠিক আছে। তো আর একটা জায়গায় নাকি বলছে তার নিচে নোটে যে আর একটা কন্ট্রাডিক্টরি যেটা বলছে অনেকেই, যে ব্যাপারটার মধ্যে কানেকশান খুঁজে পাচ্ছে না। ব্যাপারটা সত্যি বলতে আমার কাছেও একটু ধোঁয়াশাপূর্ণ, ঠিক আছে। যেটা বলতে চাইছি, এনি ক্যান্ডিডেট হু ডাজ নট প্রসেস valid registration certificate or reciprocal registration certificate issued by WBNC on 7/8/2025 is not allowed to apply। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট WBNC দ্বারা ইস্যু হয়ে থাকে এবং সেটা যদি 7/8/2025 পরে হয়, ঠিক আছে। এই দেখো, এনি ক্যান্ডিডেটস হু ডাজ নট প্রসেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিসিপ্রোকাল certificate issued by WBNC on 7/8/2025 is not allowed to apply any registration certificate reciprocal certificate issued by WBNC after 7th August will not be accepted as qualification। এবার দেখো এই জায়গাটায় একটু মানে কনফিউজিং হয়ে গেলাম, আমি নিজেই কনফিউজিং হয়ে গেলাম যে এটা কোনটা ব্যাপারটা। মানে এখানে একটা বলছে যে ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, আবার এখানে বলছে যে না 7th আগস্টের পরে যদি রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে হবে না, মানে ব্যাপারটা এই জিনিসটা আমারও ঠিক জানা নেই, ঠিক আছে। যদি আপনারা কেউ জানেন এই সম্বন্ধে বলতে পারেন কমেন্টে। আর একটা অনেকে শুনছিলাম আমি, এটা আমি ক্ল্যারিফাই না যে কিছু, এবার যেটা বলছিলেন, যেটা আপনারা যেটা চাইছিলেন যে ইন্টারভিউ কতটা গুরুত্বপূর্ণ। দেখুন, ইন্টারভিউর গুরুত্বপূর্ণ যদি আমি বলি সেক্ষেত্রে আমি যেহেতু জিএনএম নিয়ে আজকে কথা বললাম, দেখুন বেশিরভাগে এটাও একটা ব্যাপার যে অনেকেই বলছে যে আমরা মোটামুটি আমাদের কলেজে দেখলাম মোটামুটি মার্কিং যে স্ল্যাব অনুযায়ী বা অ্যাকাডেমিক স্কোর অনুযায়ী মোটামুটি সবারই কাছাকাছি আসছে, তাহলে এখন ব্যাপারটা কিভাবে আমরা প্রিপারেশান নেবো বা সামথিং। দেখুন, এটা সত্যি কথা যে এখন অনেকটা ডিপেন্ডেন্সি কিন্তু আপনাদের ইন্টারভিউর ওপরে আছে এবং ইন্টারভিউটাকে আপনাকে কিন্তু বিশেষ জোর দিতে হবে, এটা খুব সত্যি কথা। কারণ দেখুন, আপনাদের যারা অলরেডি আগের 2 বছরে আছেন তাদের অ্যাকাডেমিক নাম্বারের ওপরেই মেনলি, যেহেতু এখন এইচএসটাই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, এটাও একটা কনফিউজিং ব্যাপার এবং অনেকেই বলছে যে মাধ্যমিকের নাম্বারটা একদম যে সরিয়ে দেওয়া হলো, শুধুমাত্র এইচএসের নাম্বারের ভিত্তিতেই করা হচ্ছে, জিনিসটা কি সঠিক? কারণ হয়তো দুটো যদি থাকতো সেটা একটু ব্যালেন্স হয়ে যেত বা সুবিধা হতো। তো হ্যাঁ, এটা সত্যি কথা যে হয়তো দুটো প্রাধান্য দিলে ভালো হতো। আর একটা কথা বলছি আপনাদেরকে যে এইচএসের কিন্তু 4 সাবজেক্ট ধরার ব্যাপারটা, অর্থাৎ অ্যাডিশনাল যে সাবজেক্ট ধরার ব্যাপারটা, এটা কিন্তু আগেও ছিল।
2022-এর যদি আপনি নোটিফিকেশানটাকে ভালো করে লক্ষ্য করেন, সেখানেও দেখতে পাবেন ওখানেও কিন্তু ওই অ্যাডিশনাল সাবজেক্টটা ধরা হতো। ঠিক আছে, তো সেটা নিয়ে কিছু প্রশ্ন নেই, আশা করি থাকবে না। কিন্তু হ্যাঁ, এইবারের মাধ্যমিকের নাম্বারটা হয়তো একটু গুরুত্ব দিলে ভালো হতো। আচ্ছা, তো ইন্টারভিউ যেটা নিয়ে প্রসঙ্গে আমি বলছিলাম, ইন্টারভিউর কথা যদি বলি, ইন্টারভিউটা কিন্তু সত্যিই গুরুত্বপূর্ণ। ইন্টারভিউটা সত্যিই গুরুত্বপূর্ণ এবং এখন যা অবস্থা দাঁড়িয়েছে, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ইন্টারভিউর ওপরে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে হবে, অতিরিক্ত গুরুত্ব আরোপ করতে হবে। এবং আমি এটাও বলে দেবো, যারা পরবর্তীকালে মানে যে সিট সংখ্যা বেরিয়েছে সেটা আমি বললামও, যে আপনারাও যেটা বলছেন আমারও একই কথা, যে সত্যি একটু টাফ, মানে অ্যামাউন্টটা একটু ইনক্রিমেন্ট হলে ভালো হতো। তো সেক্ষেত্রে যারা আমার মনে হয় যদি কোনো কিছু সামান্য খারাপ হয়, মানে যদি না মানে পেলেন বা সামথিং কিছু, সেক্ষেত্রে এখন আমার মনে হয় পোস্ট বেসিক বিএসসি নার্সিং, সেটাও বলবো, আমি আসবো, তো আমি বলেই দিচ্ছি এখানে যে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কিন্তু এবার অনেক স্টুডেন্টই পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের দিকে যাবেন, অনেক স্টুডেন্টই যাবেন পোস্ট বেসিক বিএসসি নার্সিং একটা অপশান ভাববেন, যেটা আগে ভাবতেন না। কারণ যেহেতু এখন আগে কী হতো, জিএনএম থেকে বা বিএসসি থেকেই অনেকটা ভ্যাকেন্সি থাকতো, সেক্ষেত্রে দরকার পড়তো না, পোস্ট বেসিকের সিটটা ফাঁকাই যেত, মানে খুব কম পরিমাণ ভর্তি হতো এরকম টাইপের। কিন্তু এখনকার বর্তমানের পরিস্থিতি যদি বলি, সেক্ষেত্রে জিএনএমের যে ব্যাপারটা, এখন যেহেতু খুব একটা প্রেশার পড়ছে জিএনএমের উপর, সেক্ষেত্রে অনেকেই কিন্তু পোস্ট বেসিক করবেন এবং আমার মনে হয় এটা একটা বেটার অপশান। বেটার অপশান কেন? কারণ পোস্ট বেসিক করলে আপনি বিভিন্ন সেন্টারে এক্সামও দিতে পারবেন। দ্বিতীয়ত পোস্ট বেসিক করলে আপনাদের পোস্ট বেসিক উপরে আপনাদের রিক্রুটমেন্টও হবে এবং পোস্ট বেসিকটা করে নেওয়া আমার মনে হচ্ছে বেটার, যেহেতু এডুকেশান কোয়ালিফিকেশানটা আপনার বৃদ্ধি পাবে বা আপনি বিভিন্ন কলেজে বা এনটিএসে অ্যাজ আ টিউটার হিসাবেও কিন্তু ঢোকার চান্স রয়েছে, তো করে নেওয়াটা বেটার। ওকে, আচ্ছা, যেটা এটা অনেকে কোশ্চেন করছিলেন আর কি, মানে যারা পরবর্তী ইয়ারে রয়েছে তারা কোশ্চেন করছিলেন যে পোস্ট বেসিকটা করাটা কি ভালো? আমার মনে হয় ভালো। আচ্ছা, ইন্টারভিউ যারা বর্তমানে যারা এইবারের WBHRBতে অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে বলি ইন্টারভিউটা কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল। আপনাদের ম্যাক্সিমামেরই কিন্তু এইচএসের নাম্বার খুব ভালো। এবং আরেকটা জিনিস, জিএনএমের যে মার্কিং স্ল্যাব আপনি দেখেছেন বা আপনারা দেখেছেন, যে একটা লং রেঞ্জে বা খুব কম ডিফারেন্স, 1 পয়েন্টের ডিফারেন্স হচ্ছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় ইন্টারভিউটাকে জন্য আপনারা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নিন। এবং যদি ইন্টারভিউর জন্য আপনাদের কোনো রকম হেল্প লাগে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 7501229553, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা যতটা চেষ্টা করব, আমরা বা আমাদের বিভিন্ন কোচিংও প্রোভাইড করা হয়, বা আপনাদের পোস্ট বেসিকের জন্য, পিবিএসসির জন্য বা আরবির জন্য। রিসেন্টলি তো আরবির নোটিফিকেশানও বেরিয়েছে, আপনারা জানেন নিশ্চয়ই আরবির 2025-এর যে নোটিফিকেশানটা সেটা পাবলিশড হয়েছে। বা সিএইচও, এই সমস্ত কোর্সের জন্য আমরা অলরেডি পড়াই, অলরেডি আমাদের 1 বছর কমপ্লিট হতে চললো, 3টে ব্যাচও পড়ানো হয়ে গেল। যাই হোক, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এটার সাথে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে 7501229553। আমরা চেষ্টা করব আপনাদেরকে যতটা পারার মানে হেল্প করার, ঠিক আছে। আর দ্বিতীয়ত, আপনারা ভালো করে ফর্ম ফিল আপ যখন শুরু হবে, ভালো করে ফর্ম ফিল আপ করবেন, যতটা চেষ্টা করবেন ভুল ত্রুটি না হয়। আর এক্সপিরিয়েন্সের আপনাদের বহুত কোশ্চেন রয়েছে, আমি সেই জায়গাটাতেও বলে দেওয়াই ভালো এখনই এই ভিডিওতেই, কারণ এই নিয়ে আমি আর ভিডিও বানাবো না। একদম এরপরে যা ভিডিও বানাবো সেটা হচ্ছে কাট অফের ওপর ভিডিও বানাবো, এবং যদি বানাই সেটা জিএনএমের ওপর নয়, সেটা হচ্ছে পোস্ট বেসিকের ওপরে বা বিএসসি, যারা বেসিক বিএসসি নার্সিং রয়েছেন তাদের জন্য বানাবো। তো আর একটা যে কনফিউশন, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আমি বারবারই আপনাদেরকে বোঝাচ্ছি বা বলে দিচ্ছি যে এক্সপিরিয়েন্সের এখানে ক্লিয়ারলি লেখা আছে যে রিলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি। দেখুন, গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটি মানে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলছি, আমি বারবারই বলছি আমার যেটা মনে হয়েছে, যে হয়তো
এখানে যেহেতু ওরকম নর্থসেটের মতো লেখা নেই যে 50 বেডেড হসপিটাল বা অন্য কোনো ক্রাইটেরিয়া 100 বেডেড হসপিটাল হতে হবে, এই সমস্ত ক্রাইটেরিয়া তো লেখা নেই। তো সেক্ষেত্রে সিএইচও বলুন বা হচ্ছে আপনার যারা এনইউএইচএম করছেন বা বিভিন্ন যে সমস্ত জায়গায় আছেন, তো সেক্ষেত্রে সমস্ত এক্সপিরিয়েন্সই ভ্যালিড হবে। এবং এক্সপিরিয়েন্সটা কী করে ক্যালকুলেট হবে সেটাকেও আপনাদেরকে আমি বারবার বুঝিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, দেখুন 12 মান্থ 12 মান্থের পর, ধরুন আপনার এখন এক্সপিরিয়েন্স চলছে 13 মান্থ এক্সপিরিয়েন্স চলছে, তাহলে আপনি কত পাবেন? আপনি পাবেন 2। আপনার এখন এক্সপিরিয়েন্স চলছে 16 মান্থ বা 16 মান্থ, কত পাবেন? আপনিও তাও 2 পাবেন। কেন পাবেন? এবার যখন আপনার 25 মান্থ হয়ে গেল, 25 মান্থ যদি আপনার এক্সপিরিয়েন্স হয়, কত পাবেন? 2 দুগুণে 4 পাবেন, দুটো ইয়ারে 4 পাবেন। ঠিক আছে, 36 মাস মানে কত? 3 বছর। যদি 3 বছর এক্সপিরিয়েন্স থাকে, 36 মাসের ক্রস করতে হবে। আপনি যেদিন অ্যাপ্লিকেশান করছেন, দেখুন এখানে একটা জিনিস ভালো করে দেখুন, এক্সপিরিয়েন্স, হ্যাঁ আচ্ছা, এক্সপিরিয়েন্স যতগুলো আমি আগেও বলেছিলাম, যতগুলো পারবেন আমরা এক্সপিরিয়েন্স অ্যাড্রোতে গিয়ে করতে পারবেন। আচ্ছা, এনি এক্সপিরিয়েন্স শুড বি টেকেন আপ টু দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান। মানে যে কোনো এক্সপিরিয়েন্স আপনার লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, ধরুন আপনি স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট দিলেন, সেক্ষেত্রে আপনি জব করছেন, যেটা অনেকে কনফিউশন হচ্ছে, জব করছেন। আচ্ছা, তো জব করছেন যেহেতু, সেক্ষেত্রে আপনার যে এক্সপিরিয়েন্স কতদিন পর্যন্ত কাউন্ট হবে? লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান মানে কত? 3 সেপ্টেম্বর পর্যন্তই দেখা হবে। 3 সেপ্টেম্বরে যদি আপনার ধরুন 12 মান্থ পূর্ণ হয়ে যাবে, খুব সুন্দর কথা। তার মানে আপনি 12 মান্থের এক্সপিরিয়েন্স, মানে 12 মান্থ ক্রস করছে, মানে 12 মান্থের আপনি এক্সপিরিয়েন্স অর্থাৎ 2 মার্কস আপনি পাবেন। ক্লারিফাই হলো? যা হবে ধরুন, এবার অনেকের ক্ষেত্রে অনেকে একটা কোয়েশ্চেন করেছিল যে আমার দাদা কমেন্টে করেছিল যে দাদা আমার মেবি গত তারিখ একটা বলেছিল, 16 তারিখ বা 17 তারিখ, আমার 2 বছর কমপ্লিট হচ্ছে, তো তাহলে আমি কি তারপরে অ্যাপ্লাই করাটা বেটার? আমি বলবো সেফ জোনে থাকাই ভালো। 17 তারিখের পরে করো, কোনো অসুবিধা নেই। 17 তারিখের পরে করো, 18, 19, 20 যে কোনো একটা তারিখে করো। তাহলে সেক্ষেত্রে এখানে লেখা আছে, যদিও লেখা আছে যে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, তুমি যখন স্টিল ওয়ার্কিং দিচ্ছ তোমাকে ধরবে যে আপনি তুমি ওখানে কাজই করছো, ঠিক আছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে তোমাকে ওই 3 সেপ্টেম্বর পর্যন্ত ধরবে। তো তোমার যেহেতু 17 তারিখে বা 17 আগস্টে শেষ হয়ে যাবে, মানে 2 বছর হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি বলবো 19 তারিখে বা 20 তারিখে অ্যাপ্লিকেশানটা করো। তুমি তোমার দিক থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে সেফ থাকার চেষ্টা করো। ওকে, চলো, থ্যাংক ইউ সকলকে। ঠিক আছে, এই ভিডিওটা ভালো করে শুনবেন, অনেক কিছু যাদের কনফিউশান ছিল আই থিঙ্ক সেগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, উইশ ইউ অল দ্য বেস্ট, সব ভালো হবে, এটাই আমাদেরকে আশা রাখতে হবে। একটা কথা বলার ছিল আমার, সেই কথাটা হলো যে আমি এই ভিডিওরই কমেন্ট বক্সে, ঠিক আছে, আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, আপনারা প্লিজ আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা এইবারে WBHRB গেট টু স্টাফ নার্সে অ্যাপ্লাই করবেন, তারা প্লিজ ওই গ্রুপটাতে জয়েন করবেন। আর জয়েন করে আমি কয়েকটা জিনিস অর্থাৎ চেয়েছি, আমি কাট অফ ভিডিওটা চাইছি একটু অ্যাকুরেসির সাথে বানানোর, যাতে করে ম্যাক্সিমাম হয়। সেক্ষেত্রে যেহেতু আমিও আছে, তো আমি সেক্ষেত্রে আমি চাইছি যাতে ভিডিওটা একটু অ্যাকুরেটের দিকে যাক। তো সেক্ষেত্রে আপনারা প্লিজ ওই লিঙ্কটায় যুক্ত হবেন। আপনাদের মানে এনটিএসের জিএনএমের ক্ষেত্রেই বলছি, এনটিএসের গভর্নমেন্ট পাইপের যাই হোক না কেন, আপনারা আপনাদের বান্ধবীদের বা ক্লাসমেটদের বা ফ্রেন্ড সার্কেলে বা বন্ধু বান্ধবদের দেবেন, যাতে করে তারা যুক্ত হয় এবং যাতে করে আপনারা কিছু নয়, আপনারা জাস্ট আপনাদের মানে অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স প্লাস ডিপ্লোমা, ঠিক আছে, এই 3টের টোটাল মার্কস প্লাস আপনি কোন ক্যাটেগরি থেকে বিলং করেন, এবং 3 নাম্বার হচ্ছে আপনি জিএনএম আর বিএসসি লিখে দেবেন। আমি বিএসসিরও বানানোর চেষ্টা করব ভিডিও কাট অফের। তো কী কী দিচ্ছেন তাহলে আমি লিখে দিচ্ছি এখানে। প্রথম কথা হচ্ছে আপনি লিখবেন জিএনএম না বিএসসি। সেকেন্ডলি আপনি লিখবেন আপনার গ্রেড 2 অনুযায়ী, গ্রেড 2 যে অ্যাকাডেমিক যে নাম্বার ক্যালকুলেশন হচ্ছে সেই অনুযায়ী আপনার অ্যাকাডেমিক প্লাস এক্সপিরিয়েন্স প্লাস আপনার ডিপ্লোমা, এই 3টে যোগ করে সেই নাম্বারটা ওখানে লিখবেন। 3 নাম্বার লিখবেন আপনি কোন ক্যাটেগরি থেকে বিলং করেন, জেনারেল আর হচ্ছে SC ST OBC
এ বি যা কিছু যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেটা লিখবেন। 4 নাম্বার লিখবেন মেল না ফিমেল। এই কটা জিনিস আপনারা, আমি একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো আমি আমার কমেন্ট বক্সেই, ঠিক আছে, পিন করে দেবো। ওই হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হয়ে এই 4টে জিনিস আমাকে একটু প্রোভাইড করে দেবেন। তাহলে আমি কাট অফ ভিডিওটা একটু অ্যাকুরেসির সাথে বানাতে পারি। যদি আমি ম্যাক্সিমাম জনে জানি সেক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্যাল যে ব্যাপারটা করতে একটু সুবিধা হবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।